ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন কিছুক্ষণ আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গত রাতেই জানা গিয়েছিল, যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে জানিয়েছিল। তখনই তিনি সবাইকে দোয়া করা এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। বৃহস্পতিবার রাত 10:45 ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় তিনি দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হন এবং তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেলে বসে থাকা দুজন আততায়ীর মধ্যে একজন, এবং সেই আততায়ী ফয়সাল বা দাউদ তিনি চিহ্নিত হয়েছেন। সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নানা মামলা এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। সর্বশেষ খবর ইতিমধ্যে কিছুক্ষণ আগে জানা গিয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিঙ্গাপুর রওনা হয়ে গেছেন। হয়তো হাদিকে নিয়ে আসার যাবতীয় আনুষ্ঠানিকতা তদারকি করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করার ঘোষণা দিয়েছে সরকার। দর্শক, আসলে ঢাকায় থাকতেই পরিস্থিতি ভালো ছিল না ওসমান হাদির, এবং অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে। এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়, কিন্তু পাঠানোর 2 দিনের মাথায় এই দুঃসংবাদটি আসলে ইতিমধ্যে টেলিভিশনের স্ক্রলে ব্রেকিং নিউজ আকারে যাচ্ছে। দর্শক, এই মৃত্যুকে কেন্দ্র করে কোন অশান্তি পরিস্থিতি হয়, ইতিমধ্যে ইনকলাব মঞ্চ ঘোষণা দিয়েছে শাহবাগে লাগাতার তারা অবরোধ করবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার সেই হত্যাকারী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি চলবে। জানি না দর্শক, কালকে থেকে ঢাকার কি পরিস্থিতি বিরাজ করে, তবে হায়াত মওত আল্লাহর হাতে। এই ঘটনা মানুষ যাতে শোক জানাতে পারে, শোককে শক্তিতে পরিণত করা এবং ঐক্যবদ্ধ হওয়াটাই উচিত। কোনোভাবেই বিশৃঙ্খল কোনো পরিস্থিতি কাম্য না। দর্শক, অবশেষে সবাইকে কাঁদিয়ে শরীফ ওসমান হাদি চলে গেলেন ওপারে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তার সর্বশেষ চেষ্টা করার কথা ছিল সিঙ্গাপুর হাসপাতালে। তার ব্রেনের অপারেশনটা করার কথা ছিল, খুবই ক্রিটিক্যাল অপারেশন, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নই আমরা যে সেই অপারেশনটা করা হয়েছে কিনা, কিংবা অপারেশনটা করতে গিয়েই তিনি মারা গেলেন কিনা। এই ভিডিওটা যখন করছি ঠিক মাত্র কয়েক মিনিট আগে হাদির নিজস্ব যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকেই তার পরিবারের পক্ষ থেকেই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। সেই ফেসবুক পেজে বলা হয়েছে, দেখে নিন সবাই, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এভাবেই মৃত্যুর বার্তাটা দেয়া হয়েছে। এছাড়া দৈনিক কালের কণ্ঠ নিশ্চিত করেছে মারা গেছেন ওসমান হাদি। কালের কণ্ঠর শিরোনামটা দেখুন। সময় টেলিভিশন নিশ্চিত করেছে, সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখুন, ওসমান হাদি মারা গেছেন। চ্যানেল 24 নিশ্চিত করেছে না ফেরার দেশে ওসমান হাদি। আমরা 3টি বাংলাদেশের গণমাধ্যম, বড় গণমাধ্যমের রেফারেন্স দিলাম, যে তারা 3টি গণমাধ্যমই এবং ক্রমেই সব গণমাধ্যম। আমরা যখন এই ভিডিওটা করছি তখন প্রথম আলোর সূত্র খোঁজার চেষ্টা করেছি, কিন্তু প্রথম আলো এই ভিডিওটা করার আগ পর্যন্ত 1 মিনিট আগ পর্যন্ত কোনো সর্বশেষ বার্তা দেয়নি। তবে কালের কণ্ঠ, সময় টেলিভিশন এবং চ্যানেল 24-এর এই খবরেই আমরা অন্তত আস্থা রাখতে পারি যে ঘটনাটা সত্য। ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য
তাকে সিঙ্গাপুর নেওয়া হলো। এই খবরটা আসার কিছুক্ষণ আগেই তাকে নিয়ে বিভিন্ন ভিডিও, খবর, পুলিশের বক্তব্য এগুলো শুনছিলাম। সেখানে কোনো একটা জায়গায় লক্ষ্য করে, ঠিক এই মুহূর্তে মনে আসছে না, কোনো একটা জায়গায় লক্ষ্য করলাম যে শরীফ ওসমান হাদির প্রথম যে অপারেশনটা হয় ঢাকা মেডিকেলে, সেই অপারেশনটা কি সঠিক ছিল, সেরকম প্রশ্নও আসছে। গতকালকেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়ে নিশ্চিত করেছিলেন, তিনি দেখতে গিয়েছিলেন এবং তিনি ফোন দিয়ে নিশ্চিত করেছিলেন যে শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক। গত রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে সবাই যেন নিজেদেরকে সংযত রাখে, মানে এক ধরনের বার্তাই দেয়া হয়েছে গত রাতে। এবং আজকে ঢাকায় রাজু ভাস্কর্যের শাহবাগে একটা প্রস্তুতি ছিল, সবাইকে সমবেত হওয়ার কথা বলা হয়েছে, একটা প্রস্তুতি ছিল যে এই খবরটা আসতে চলেছে আজকেই। আমরা গত রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং যখন এই তথ্য দেয়, তখনই মোটামুটি ভেবে নিয়েছিলাম যে বোধহয় আর হাদিকে বাঁচানো সম্ভব হলো না ডাক্তারের। সেই খবরটা আসলো, এই খবরটা আসলো রাতে 10টা নাগাদ। এই খবরটা যখন 10টা নাগাদ আসলো, তখন আমরা যদি দেখি যে 10টার কয়েক মিনিট আগে এই খবরটা এসেছে। আমরা ওসমান হাদির যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টটা এখন থেকে 5 মিনিট আগে নিয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে 12 মিনিট আগে পোস্ট করা হয়েছে, তার মানে হচ্ছে যে 10টার কয়েক মিনিট আগে ওসমান হাদির মৃত্যুর ঘটনাটা ঘটেছে। আসলে কিছু বলার নেই, শুধুমাত্র এটুকুই প্রত্যাশা যে বাংলাদেশে রাজনীতিতে হিংসার চাষাবাদ বন্ধ হোক, সংঘাতের যে অভয়ারণ্য তৈরি হয়েছে বাংলাদেশটা, সেটা থেকে আমরা যেন মুক্তি পাই। এক হাদির এই ঘটনাটাই যেন আমাদের জন্য সর্বশেষ কষ্টের ঘটনা হয়, দুঃখের ঘটনা হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। এরই মাঝে আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম যে শাহবাগে ছাত্র শক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আজকে রাতের মধ্যে। অনাকাঙ্ক্ষিত হলেও বোধহয় সেটা সত্য হতে পারে। শরীফ ওসমান হাদির এই খবরটা যখন চলে আসলো, আমরা যদিও প্রত্যাশা করি না যে একটা দেশের এই পুরো বিশৃঙ্খল অবস্থার জন্য একজন উপদেষ্টা এককভাবে দায়ী কিংবা তিনি এককভাবে ব্যর্থ। সরকারই আসলে মানে সব মিলিয়ে পেরে ওঠেনি, পেরে ওঠার কথাও নয়। একটা অনভিজ্ঞ অরাজনৈতিক একটা সরকার গত বছর পট পরিবর্তনের পরে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, 250-300 মতো আন্দোলন হয়েছে, যেটা কিছুদিন আগে প্রেস উইং থেকে প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন, সেগুলো মোকাবেলা করা, অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করা, মবকে মোকাবেলা করা, যে যার মতো করে যা ইচ্ছা তাই করে গেছে, সেগুলোকে মোকাবেলা করে একটা সুস্থ পরিবেশ তৈরি করা, এটা আসলেই দুরূহ কাজ ছিল। সেক্ষেত্রে বলা যায় অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন, কিন্তু আমাদেরকে বোধহয় ভাবতে হবে যে এই ব্যর্থতাটা তার একার নাকি গোটা জাতি হিসেবেই আমরা ব্যর্থ হয়ে গেলাম। ওপারে ভারে থাকবেন শরীফ ওসমান হাদি। আপনার দীর্ঘ অনন্ত যাত্রা যেন সুখের হয়, সেই প্রত্যাশা করা ছাড়া আসলে আমাদের কিছুই করার নেই। শেষে আরেকটি কথা আবারও বলতে চাই, হিংসার চাষাবাদ বন্ধ হোক, সহিংসতার চাষাবাদ বন্ধ হোক, ঘৃণার যে উৎপাদন, সেই উৎপাদন প্রক্রিয়া বন্ধ হোক। আমরা সহমর্মিতা, ভালোবাসার একটা উদাহরণ তৈরি করতে পারবো। এই যে আমাদের বিচ্ছেদটা ঘটলো, এই বিচ্ছেদ থেকে আমরা যেন ঘৃণা মুক্ত একটা সমাজ গঠনের অঙ্গীকার করতে পারি, সেই প্রত্যাশাই রাজনীতিবিদদের কাছে আমাদের থাকবে। হাদি এহকাল থেকে একেবারে বিদায় নিলেন, অর্থাৎ আমাদের মাঝে ওসমান হাদি আর কখনো ফিরে আসবে না। ওসমান হাদির মানে শেষ নিঃশ্বাস সিঙ্গাপুরের হাসপাতালেই ত্যাগ করেছে। এটাই ফুল এবং ফাইনাল হয়ে গিয়েছে যে ওসমান হাদি মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিছুই আর বলার নেই। সব চেষ্টা প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সেই বিলাসী গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের মতো মা বাবার মৃত্যুঞ্জয় নামটিকে মানে অক্ষয় করে রাখতে পারেনি, মরণের কাছেই তার পরাস্ত হতে হয়েছিল। তেমনি ওসমান হাদি বাংলাদেশের জুলাই বিপ্লবের নেতা, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আপনারা জানেন গত জুম্মায় গুলিবিদ্ধ হয়েছিল জুম্মার নামাজ শেষে। আগামীকাল আবার জুম্মা আসবে, সেই জুম্মা আসার আগেই এহকাল ত্যাগ করে তিনি পরকালের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। শত শত হাজার হাজার মানুষের মানে দোয়াকে ব্যর্থ করে, আশা আকাঙ্ক্ষার ব্যর্থ করে আলহামদুলিল্লাহ। মিষ্টি খান, মিষ্টি খান, সবাই মিষ্টি খান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহারে, এই যে মানসিক ভারসাম্যহীন একটা বেডি, এই বেডির আপনাদের মনে আছে না? হ্যাঁ, দেখলে তো মনে হয় মদ আর গাঞ্জা খায় সারাক্ষণ। হ্যাঁ, এ হবে হচ্ছে যে এনসিপি নেতাদের বিছনার বিছনার সদস্য, আর হবে হচ্ছে নারী সাপ্লাই দেয় এনসিপি নেতাদের। হ্যাঁ, কারণ আপনারা তো এই ভাষাই বোঝেন, আপনারা অন্যদের জন্য এই ভাষাই ব্যবহার করেন, তাহলে আপনাদের নেতা নেত্রীরা বাদ যাবে কেন? তাই না? আপনারা এইসব কাজই করেন। তা যাই হোক, এর কথা মনে আছে নাকি আপনাদের? মনে নাই? আচ্ছা, তারপরে আবার একটা আলহামদুলিল্লাহ বলেন। পরানটা জুড়ে গেছে সকালে ঘুম থেকে উঠটাই। যাই হোক, তো এই বেডিটা হচ্ছে 32 নম্বরে সামনে দিয়ে এক মা সমতুল্য মহিলা হেঁটে যাচ্ছিলেন, তাকে সে বেধর পিটিয়েছিল কোনো কারণ ছাড়া। হ্যাঁ, কোনো কারণ ছাড়া। এবং তখন আমার মনে হয় এমন কোনো সুসন্তান নেই দুনিয়াতে, সুসন্তান আমি কিন্তু বারবার উল্লেখ করছি, এমন কোনো সুসন্তান নেই যাদের চোখ দিয়ে পানি আসে নাই। অবশ্যই জারজ, পাকিস্তানি বীজ, জঙ্গি, সন্ত্রাসী বা বদমাইশ, তারা ব্লগার হোক, ইউটিউবার হোক, টিকটকার হোক, নর্তকী হোক, কি কারো ঘরের কিছু হোক, তাদের চোখ দিয়ে পানি আসবে না, তারা এগুলা নিয়ে মন্তব্য করবে না, তারা এগুলা দেখেও না দেখার ভান করে থাকবে। কিন্তু যারা মা বাবা সুসন্তান, হ্যাঁ, তাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি এসেছে সেই মা সমতুল্য মহিলাটিকে যেভাবে এই মেয়েটি নির্যাতন করেছিল, পিটিয়েছিল রাস্তার মধ্যে দাঁড়িয়ে, সেটি দেখে। দেখেন, সৃষ্টিকর্তার কি পরিহাস না, সৃষ্টিকর্তার কি বিচার দুনিয়াতে থাকতে। ভাই, এনসিপি নেতাদেরকে তো ইয়া দিছিল সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, মানে বাড়তি আর কি নিরাপত্তা, বাড়তি নিরাপত্তা দিছে আদের। তারপরে এই বেডি মরল কিসের জন্য? হ্যাঁ, এই বেডির তো মরা ঠিক হয় নাই। এটা কি কোন কথা? এখন এই বেডির কোথেকে আনবেন? জাহান্নাম থেকে না, জান্নাত থেকে কই থেকে আনবেন গো আপনারা? যাই হোক, যেটা পুলিশের কথা সেটি হচ্ছে মহিলাটির পারিবারিক সমস্যা, সেখান থেকে তার হতাশা, সেখান থেকে তার আত্মহত্যা। আহারে, শুনতে যে কি ভালো লাগে। আসলে এটা তখনই তো আমরা বলেছিলাম যে পারিবারিক যদি মানে অশান্তি না থাকে, পরিবার যদি ভালো না হয়, তখনই একটা মেয়ে এইভাবে রাস্তার উপর দাঁড়িয়ে মা সমতুল্য কোনো মহিলাকে পেটাতে পারে। হয় সে মাদকাসক্ত, আর নইলে সে পারিবারিকভাবে ভীষণভাবে অপমানিত, নির্যাতিত, সেই কারণ সে অন্য মহিলার গায়ে এভাবে হাত তুলতে পারে। সেটি তো প্রমাণিত হলো, তাই না? তো যাই হোক, এই মহিলাটি যে মানসিক ভারসাম্যহীন, সেটির প্রমাণ কি জানেন? সেটির প্রমাণ হচ্ছে বেচারি এমন ভাবে মরছে, এনসিপি কোনোভাবে ভারতরেও হুমকি দিতে পারবে না, আওয়ামী লীগেরও হুমকি দিতে পারবে না। এটা কোনো কামডা করলি সেমরি? হ্যাঁ, এই বেডি, বুইরা মারা বেডি, তুই আবার হোস্টেলে থাকস কেরে রে? হ্যাঁ, তোর হোস্টেলের খরচ দেয় কে? তুই তো চাকরি বাকরি করস না, তুই খরচ উড়াস কেমনে হোস্টেলে থাকার খাওয়ার? হ্যাঁ, তোর খরচটা দেয় কেডা? তো যাই হোক, তো এই মহিলাটি ভারসাম্যহীন বলেই ফ্যানের সাথে জুল্লা আত্মহত্যা করছে, মানে তাও আবার হোস্টেলে। এমন যদি তো বাইরে কোনো গাছে গিয়ে আত্মহত্যা করে, তাহলে তো বাইরে ভাই এনসিপির যে কালাপাড়া আছে, ঘেটুপুত্র আছে, আরো যে সব আছে, হ্যাঁ, তো গিয়ে একেবারে ভারতরে পারে না, লং মার্চ টু ভারত কইরা ফেলে।
এমন একটা অবস্থা করতো আর কি। তো যাই হোক, ওই যে বললাম ভারসাম্যহীন, তো তাই সে বুদ্ধি খাটায় মরতে পারে নাই। তার যেটা সহজ মনে হয়েছে যে ফ্যানের সাথে জুল্লা পড়ি, সেইভাবে জুল্লা পড়ছে। এখন এই জুলারে এনসিপি তো কোনোভাবেই বেচতে পারবে না, কোনোভাবেই সরকারে কইতে পারবে না আমাদের এবার আর্মি নিরাপত্তা দেও, কোনোভাবেই কইতে পারবে না এই প্রাইভেট বিমান রেডি করো, আমরা কিন্তু ভারতের উদ্দেশ্যে লং মার্চের জন্য রওনা হইলাম, কিছুই কইতে পারবে না। না দোষ দিতে পারবে আওয়ামী লীগের, হ্যাঁ, যে আওয়ামী লীগ তাদের এই নর্তকীকে মেরে ফেলেছে। শোন, তোদের আরেকটা, যদিও দোষ দিতে পারবি না, তারপর অগ্রিম বইলা রাখি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ গুনিয়া ঘাটাঘাটি করে না, ঠিক আছে? তোদের যেসব নেতাকর্মী তোরা, এগুলা হচ্ছে আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের গুয়ের সমান, ঠিক আছে? প্রত্যেকদিন সকালে যে পেট খালি করার জন্য হাগা লাগে, সে হাগার সমান।